11 দিনের ব্যবধানে পুলিশ চেকপোস্টে আবারও হামলা, শিল্প পুলিশ নিহত, এবার ঘটনাস্থল সাভার। জানমাল রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা র্যাব ও পুলিশের। যাদের ভাই, যাদের সন্তান, যাদের বাবা এই ধরনের কাজে জড়িত তাদেরকে ফেরত নিয়ে আসবেন। এই রাষ্ট্রের শক্তির সঙ্গে এই সমস্ত করে পার পাওয়া যাবে না। কখনোই আমরা সন্ত্রাসীদের গুলিতে আহত বা নিহত হতে চাই না। আহত নিহত হওয়ার আগেই যেন আমার গুলিটা, পুলিশের গুলিটা যেন সন্ত্রাসীর গায়ে বিদ্ধ হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্বাধীনতা বিরোধীরাই দেশকে অস্থিতিশীল করছে, মন্তব্য ঢাকা রেঞ্জের ডিআইজির। রাজধানী সহ সারা দেশের সব কারাগারে নিরাপত্তা জোরদার, ঢাকার 7 থানার ওসি রদবদল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে অকার্যকর একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার। সিলেট বিমানবন্দরে ডগ স্কোয়াড সহ বিজিবি মোতায়েন। সিলেটের 17টি স্কুলের সঙ্গে যুক্ত হলো ব্রিটেনের 17টি স্কুল। বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশ নিরাপদ বললেন সফররত শিক্ষকরা। শিল্প ও মিডিয়া পল্লীর জন্য প্লট বরাদ্দ হলেও তেজগাঁও শিল্প এলাকার বেশিরভাগ প্লট ব্যবহার করছে বাণিজ্যিক প্রতিষ্ঠান। বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত গণপূর্ত মন্ত্রণালয়ের। এবং জিম্বাবুয়েকে গুরুত্ব দিলেও দাপটের সঙ্গে সিরিজ জয়ের লক্ষ্য কোচের। ফতুল্লায় একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে খেলবেন মাশরাফি মুশফিকরা। মাত্র 11 দিনের মাথায় চেকপোস্টে আবারও আক্রান্ত হলো পুলিশ। আশুলিয়ার বারুইপাড়ায় নন্দন পার্কের সামনে পুলিশ চেকপোস্টে 2 দুর্বৃত্তের এলো পাতাড়ি কোপে প্রাণ গেল এক শিল্প পুলিশের। আর প্রতিরোধের বদলে অস্ত্র নিয়ে পাশের শালবনে পালিয়ে প্রাণ বাঁচালেন পুলিশের অপর 3 সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। পুলিশ বলছে প্রশিক্ষিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। অন্যদিকে যুদ্ধ অপরাধীদের বিচার বানচাল করতেই এই ধরনের হামলা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ জানায় সকাল 7:45 আশুলিয়ার বারুইপাড়া চেকপোস্টে শিল্প পুলিশের 5 সদস্যের একটি দল আগের একটি দলের কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই আক্রান্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান আচমকা কালো রঙের পালসার মোটরসাইকেলে করে আসা 2 যুবক চাপাতি নিয়ে ঝাঁপিয়ে পড়ে কনস্টেবল মুকুল ও নুরে আলমের উপর। তবে অন্য 3 সদস্য আপেল, ইমরান ও পিরহান তাদের অস্ত্র ব্যবহার না করেই পেছনের শালবনে পালিয়ে প্রাণ বাঁচান। 4 দোকানের ভিতরে এখানে শব্দ পাইছি, শব্দ পাওয়ার পর দিই পুলিশ পাবলিক সহ দৌড়। 15-20 মিনিট পর আইসা দিই এই যে 2 জন ব্যথা পাইছে, ওই গাড়ির চমিক তারা হাসপাতালে নিচ্ছে। দেখি যে এরকম অবস্থা, পুলিশ ধরে দিচ্ছে, পাবলিক ধরে দিচ্ছে এবং আমার পাশের দোকানদার হেরাও ধরে দিচ্ছে, তখন আমিও দূর। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক জানালেন হামলাটি পরিকল্পিত। আরও জানালেন দায়িত্বরত পুলিশ সদস্যদের কোনো গাফিলতি ছিল কিনা তা তদন্ত করে দেখা হবে। আঘাতের চিহ্নটা তাই বলে যে যারাই ঘটনাটা ঘটিয়েছে তারা খুবই প্রশিক্ষিত, যাতে খুব দ্রুত রক্তক্ষরণে একটা লোক মারা যেতে পারে এই ধারণাটুকু তাদের আছে এবং কোথায় একজনকে আঘাত করলে খুব দ্রুততম সময়ে একজন মানুষ মারা যাবে এই ধারণাটুকু তাদের আছে। সুতরাং তারা একটা প্রশিক্ষিত দল বলেই আমাদের কাছে এই মুহূর্তে মনে হচ্ছে। এদিকে হাসপাতালে আহত পুলিশ সদস্যকে দেখতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করলেন সাভারের ঘটনা আর সাম্প্রতিক প্রকাশক হত্যা ও তাদের উপর হামলা আর গত 22 অক্টোবর পুলিশ চেকপোস্টে হামলা একই সূত্রে গাঁথা। জঙ্গিদের বিচার কার্য চলছে, মানবতা বিরোধীদের বিচার কার্য চলছে, তার যে রায় কার্যকারী হওয়ার যে একটা সময় আসছে, এইগুলিকে নস্যাৎ করার জন্য এবং দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এই ধরনের নাশকতা, এই ধরনের আক্রমণ হঠাৎ করেই 2-1 জায়গায় শুরু হয়ে গিয়েছে। যে কোনো মূল্যে অপরাধীদের চিহ্নিত করে প্রতিরোধ করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। দায়িত্ব পালনের সময় জীবন ও জানমাল রক্ষায় প্রয়োজনে সন্ত্রাসীদের উপর গুলি ছুঁড়তে বাহিনীর সদস্যদের কঠোর নির্দেশ দিয়েছে র্যাব ও পুলিশ।
সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিল্প পুলিশের এক সদস্য নিহত হওয়ার পর এমন ঘোষণা দেওয়া হয়েছে বলে জানালেন র্যাবের মহাপরিচালক ও চট্টগ্রাম পুলিশ কমিশনার। সন্ত্রাসী যত বড়ই হোক না কেন, নিরীহ মানুষকে হত্যা করে রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করে কেউ পার পাবে না বলেও জানান তারা। গাবতলীতে সন্ত্রাসীদের হামলায় পুলিশ সদস্য নিহত হওয়ার পর থেকেই দেশের চেকপোস্টগুলোতে আরও সতর্কতা জারি করে পুলিশ প্রশাসন। সড়ক মহাসড়কের চেকপোস্টগুলোতে পুলিশের সংখ্যা বাড়ানো হয়, কিন্তু এরপরও সাভারের চেকপোস্টে ঘটে হামলার ঘটনা। তাই দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের আর কোনো ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে র্যাব ও পুলিশ। নিরীহ মানুষ হত্যা করা, সরকারি সিকিউরিটি অ্যাপারেটাসের উপরে হামলা করার মাধ্যমে যারা করার চেষ্টা করছেন তারা কিছুই অর্জন করবেন না। মা বাবা ভাই বোন অনুরোধ করব, যাদের ভাই, যাদের সন্তান, যাদের বাবা এই ধরনের কাজে জড়িত তাদেরকে ফেরত নিয়ে আসবেন। এই রাষ্ট্রের শক্তির সঙ্গে এই সমস্ত করে পার পাওয়া যাবে না। কখনোই আমরা সন্ত্রাসীদের গুলিতে আহত বা নিহত হতে চাই না। আমার নির্দেশনা একই থাকবে যে আমরা যে আহত নিহত হওয়ার আগেই যেন আমার গুলিটা, পুলিশের গুলিটা যেন সন্ত্রাসীর গায়ে বিদ্ধ হয়। পাশাপাশি পুলিশকে হত্যা করে যারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্তারা। রাষ্ট্রের মহাশক্তির কাছে এই সমস্ত এই যারা সন্ত্রাসী দুই একটা আছে, এরা অনিবার্যভাবে পরাজিত হবে। দিস মেসেজ ইজ ক্লিয়ার। এই দুইটা ঘটনা পরে দেখবেন যে এমন হবে, খুব শীঘ্রই দেখবেন যে এই ধরনের ঘটনা ঘটাতে আসলে ওই লোকজন গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় থাকবে। সাধারণ মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের শিগগিরই রুখে দেওয়ারও আশ্বাস দিয়েছেন এই দুই কর্মকর্তা। মাহমুদ রাকিব, সময় সংবাদ। সম্প্রতি বিদেশি নাগরিক, ব্লগার, প্রকাশক, পুলিশ হত্যা এবং হোসেনি দালানে হামলার ঘটনা তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান। বিকেলে ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। ৭১ ও ৭৫-এর ঘাতক এবং তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে এই ঘটনা ঘটাচ্ছে বলেও জানান তিনি। ১৯৭১-এর ঘাতক, ১৯৭৫-এর ঘাতক এবং যারা এই দেশকে অকার্যকর করতে চায়, যারা এই দেশের পতাকা মানচিত্র মানে না, যারা এই দেশকে স্বীকার করে না, যারা এই দেশকে অন্য দেশের তাবেদার বানাতে চায় অথবা তারা বিদেশি রাষ্ট্রের নাগরিক হতে চায়, সেই সমস্ত মানুষগুলো তারাই এই সমস্ত অপকর্মগুলো করছে এবং এটা প্রমাণিত। এবং আপনারা অচিরেই জানতে পারবেন যে এটা তদন্ত শেষ পর্যায়ে ইনশাল্লাহ এটাও যারা ঘটনা ঘটেছে, আজকে যে ঘটনা ঘটেছে এটাও ইনশাল্লাহ এটাও আমরা ফাইন্ড আউট করবো কে বা কারার সাথে জড়িত, এর পিছনে কারা জড়িত এবং তার পিছনে কারা আছে সবগুলো আমরা বের করবো ইনশাল্লাহ। গত রাত থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ দেশের সবগুলো কারাগারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারাগার ও এর আশপাশের এলাকায় নিরাপত্তার জন্য সাদা পোশাকের পাশাপাশি বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। সার্বিক নিরাপত্তার জন্য কারাগার ও এর আশপাশের এলাকায় র্যাব ও পুলিশি টহল বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এছাড়াও কারাগারের নিরাপত্তার জন্য মাঠে নেমেছে সিআইডি এবং কারা গোয়েন্দা সদস্যরা। রাজধানীর ৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রদবদল করা হয়েছে। রামপুরা, ওয়ারী, বংশাল, সূত্রাপুর, সবুজবাগ, গোয়েন্দা উত্তর ও প্রসিকিউশন বিভাগে কর্মরত ৭ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে অকার্যকর একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে র্যাব। গ্রেনেডটি বিস্ফোরিত হওয়ার ক্ষমতা নেই বলে জানিয়েছে র্যাব ৫-এর বিশেষজ্ঞ দল। রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে বস্তুটি উদ্ধারের পর এই কথা জানায় র্যাব। পুলিশ জানায়, সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এক সহকারী কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে একটি গ্রেনেডের মতো বস্তু দেখতে পান। এরপর তিনি বিষয়টি প্রশাসনকে জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে এলাকাটি ঘিরে বস্তুটি নিষ্ক্রিয় করার জন্য র্যাবের বিশেষজ্ঞ দলকে তলব করে। রাত ৮টার দিকে র্যাব ৫-এর একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে বস্তুটিকে উদ্ধার করে। এ সময় তারা এটিকে অকার্যকর এবং বিস্ফোরিত হওয়ার ক্ষমতা নেই বলে জানায়। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়তি নিরাপত্তার জন্য ডগ স্কোয়াড সহ বিজিবি মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরে স্কোয়াড মোতায়েন থাকবে বলে জানানো হয়। সকাল 10:30টার দিকে বিমানবন্দরে এই ডগ স্কোয়াড মোতায়েন করা হয়। পরে বিমানবন্দরের ভেতরে যাত্রীদের ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় বিজিবি ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্প্রতি নাশকতার আশঙ্কায় বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হলেও সন্দেহজনক কোনো দ্রব্য তল্লাশির ব্যবস্থা ছিল না। তবে এখন থেকে এই স্কোয়াডের সদস্যরা বিমানের যাত্রী ও তাদের মালামাল তল্লাশি করবে বলে জানায় বিজিবি। সিলেট এমজি ওসমানী বিমানবন্দরের সার্বিক নিরাপত্তাকে এনহ্যান্স করার জন্য নিরাপত্তা এক্সিস্টিং যে নিরাপত্তা সিস্টেমটা আছে তাদেরকে সহায়তা করার জন্যই আমাদের এই বিজিবির বিশেষ প্রশিক্ষিত ডগ স্কোয়াডটা আজকে থেকে মোতায়েন করা হচ্ছে। নিরাপত্তাহীনতার কথা জানালেও টেলিফোনে হুমকির বিষয়ে মুখ খুলছেন না জাগৃতির কর্ণধার দীপনের বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। নিজ বাসায় সাংবাদিকদের তিনি জানান, সকাল থেকে তিনি নিরাপত্তাহীনতা বোধ করছেন। গতকাল পর্যন্ত আমি কোনো নিরাপত্তার অভাব বোধ করিনি, কিন্তু আজকে সকাল থেকে নিরাপত্তার অভাব বোধ করছি। এই সম্পর্কে আমার কোনো কথাই বলার ইচ্ছা নাই। পুলিশ কতক্ষণ প্রোটেকশন দিতে পারে আমাদের মতো একজন সাধারণ নাগরিককে? আমরা যদি কাজ করি, বাইরে যাই, যে কোনো সময় মেরে ফেলতে পারে। আজকে যে অভিযুক্তকে মেরে ফেলো, লক্ষ লক্ষ মানুষের মধ্যে, হাজার হাজার মানুষের মধ্যে মেরে ফেলছে, যে মেরে তো ফেলতেই পারে। বিদেশি প্রভুদের অশুভ চক্রান্ত সফল হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। বিকেলে রাজধানীর বিএমএ ভবনে শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় তারা বলেন, যত চক্রান্তই হোক না কেন নির্বাচনের মাঠে বেগম জিয়াকে পরাজিত করা হবে। বান্দরের লেজে আগুন দিয়া সারা পৃথিবী তছনছ করবেন, আর বাংলাদেশে আইসা চোররে বলবেন চুরি করতে, আর গৃহস্থরে বলবেন সাবধান হতে। এই খেলা এখন বাংলার মানুষ বলছে। এই চক্রান্তের খেলা, এই চক্রান্তের শক্তি, এই অশুভ শক্তি, এই অশুভ শক্তি জয়ী হবে না। বঙ্গবন্ধু হত্যা বিচার বন্ধ করার জন্য ইন্ডিভিজুয়াল আইন জারি করা হয়েছিল। কোথায় ছিল আপনার মানবতা? যেমন জেলখানার মধ্যে 4 জন ছাত্রকে হত্যা করা হয়েছে, কোথায় ছিল আপনার মানবতা? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কথা আমি বলি, আজ যারা তত বুদ্ধিজীবীর কথা বলি, তারা তো কোথায় ছিল? তখন কিন্তু কোনো কথা বলে নাই। জেল হত্যা বিচারের কথা, 71 হত্যার বিচারের কথা বলে নাই। আজকে শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারের কাজ করে দাঁড় করিয়ে শাস্তি দিচ্ছেন, আর খালেদা জিয়া তাদের মুক্তির জন্য মানুষ হত্যা করছে 71-এর। সুতরাং এই যে জায়গাটা, এই জায়গাটার পরিষ্কার ধারণা নিয়ে আজকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে রাজনৈতিক মাঠে কাজ করতে হবে, মানুষকে সংঘবদ্ধ করতে হবে, সম্পৃক্ত করতে হবে। যারা জঙ্গিবাদে বিশ্বাস করে, স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের সঙ্গে কোনো ঐক্যমত হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণ সভায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন। সভায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদও বক্তব্য রাখেন। বাংলাদেশে মানুষের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করে তিনি শত শত মানুষ হত্যা করেছেন। তাই বেগম খালেদা জিয়া এখন রাজনৈতিক নেত্রী নন, তিনি এখন রাজনৈতিক নেত্রীর ছদ্মাবরণে তিনি হচ্ছেন লেডি কিলার। সন্ত্রাসের জন্মদাতা তারা, জঙ্গিদের জন্মদাতা যারা, জঙ্গিদের পৃষ্ঠপোষক যারা করে, যারা দেশের অস্তিত্ব স্বীকার করে না, এদের সাথে কিভাবে আজকে ঐক্য হয়? জাতীয় ঐক্য আমরা চাই, কিন্তু এদেরকে নিয়ে কিভাবে জাতীয় ঐক্য সম্ভব? বঙ্গবন্ধুর খুনিদের যারা বিদেশে পুনর্বাসিত করেছে, যারা ইন্ডেন্টিটি অধ্যাদেশ করেছে, যারা মুজাহিদি নিজামীকে মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছে, এবং জঙ্গিদের জন্মদাতা যারা, পৃষ্ঠপোষক যারা, তাদের সাথে তাদেরকে নিয়ে কিভাবে জাতীয় ঐক্য সম্ভব? এদের বন্ধু কারা? এদের আন্তর্জাতিক অঙ্গনে কারা তাদের বন্ধু? যারা মহান মুক্তিযুদ্ধে আমাদের বিরোধিতা করেছিল, যারা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে জঙ্গিদের জন্ম দেয়, পরবর্তীতে জঙ্গি দমনের ভূমিকায় অবতীর্ণ হয়, সেই মোড়লেরা এদের সবচেয়ে বন্ধু। ওদের সহযোগিতা নিয়েই তারা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করে, এবং এই দেশে আবার মানুষকে বাদ দিয়ে, মানুষের সমর্থন বাদ দিয়ে, তাদের সমর্থন নিয়ে আজকে দেশে আবার রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চায়। রাজধানীর রামপুরা থানায় দায়ের করা হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। সকালে আত্মসমর্পণের পর শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গত মঙ্গলবার বিকেলে গয়েশ্বর চন্দ্র রায় ও সাদেক হোসেন খোকা সহ 35 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। 2013 সালের 29 ডিসেম্বর মালিবাগ এলাকায় বিএনপি জামায়াতের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি চলাকালে গাড়িতে ককটেল মেরে বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় এক পথচারী মারা গেলে 30 ডিসেম্বর পুলিশ রামপুরা থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।
রাত 11টার সময় আরও থাকছে। রাজধানীতে ইতালি প্রবাসীর বাড়িতে স্কুল ছাত্রী খুনের ঘটনা পূর্ব পরিকল্পিত, দাবি পুলিশের। জিজ্ঞাসাবাদের জন্য 3 জন আটক। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। নেদারল্যান্ডসে 3 দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বুধবার হেগ সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকালে হেগের স্থানীয় একটি হোটেলে দ্য ডেল্টা প্ল্যান অ্যাপ্রোচ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে সব ধরনের সহায়তার আশ্বাস দেন নেদারল্যান্ডসের অবকাঠামো এবং পরিবেশ বিষয়ক মন্ত্রী মেলানি শুলস। অনুষ্ঠানে বঙ্গোপসাগরে প্রবাহমান গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ সরকারের নেয়া দীর্ঘমেয়াদী প্রকল্প ডেল্টা প্ল্যান 2100 এর বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পের প্রাথমিক ধাপ আগামী বছরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে বলেও এ সময় জানান তিনি। এদিকে বুধবার রাতে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে এক নৈশভোজে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ব্লগার রাজীব হত্যার বিচার এ মাসের মধ্যেই শেষ হবে। এ ধরনের হত্যাকাণ্ডের বিচার তাড়াতাড়ি শেষ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ৪৪তম সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন। এ সময় আইনমন্ত্রী জানান, রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে মার্চের প্রথম সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত আইন মন্ত্রিপরিষদে পাশ হবে। ব্লগার রাজীব হত্যার বিচার এই মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করব। এরকম ঘটনার বিচার যেন ত্বরিত হয়, তার জন্য যা যা করণীয় আমি ইনশাল্লাহ চাইছি জামাতের বিচারের ব্যাপারে বলতে পারি। এটা মার্চ মাসের প্রথম সপ্তাহের দিকে আপনারা এই আইনটা মন্ত্রী পরিষদে পাশ হবে। সন্ত্রাসীদের হাতে নিহত ঢাকার আশুলিয়া থানার পুলিশ কনস্টেবল মুকুল হোসেনের গ্রামের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবলে চলছে স্বজনদের আহাজারি। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে হতবিহ্বল হয়ে পড়েছেন বৃদ্ধ বাবা মা। তাদের সঙ্গে দুদিন আগেই মুঠোফোনে কথা হয়েছিল মুকুল হোসেনের। এই অকাল মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার স্বজনরা। এদিকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন স্বজন ও প্রতিবেশীরা। এদিকে শিল্প পুলিশ নিহতের ঘটনায় আশুলিয়া থানার উপপরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করা হয়েছে। কানেক্টিং ক্লাসরুম কর্মসূচির আওতায় সিলেটের 17টি স্কুলের সঙ্গে ব্রিটেনের কার্ডিফের 17টি স্কুলের শিক্ষা কার্যক্রম বিনিময় হবে। গতকাল উদ্বোধন হওয়া এই কার্যক্রমের জন্য ওয়েলসের শিক্ষক সহ 20 সদস্যের প্রতিনিধি দল এখন সিলেটে। সফররত শিক্ষকরা বলছেন, বিশ্বের অনেক দেশের চেয়ে নিরাপদ বাংলাদেশ। বিস্তারিত আব্দুল আহাদের রিপোর্টে। সিলেটের কৃতি সন্তান আলী আহমদ কার্ডিফ সিটির ডেপুটি লর্ড মেয়র থাকাকালীন সময় বাংলাদেশের শিক্ষার উন্নয়নে ব্রিটেনের স্কুলের সাথে কানেক্টিং প্রোগ্রাম চালুর পরিকল্পনা নেন। দীর্ঘদিন পর ব্রিটিশ সরকারের অনুমতিও পান। তারই অংশ হিসেবে কার্ডিফের 17টি স্কুলের সাথে সিলেটের 17টি স্কুলের কানেক্টিং ক্লাসরুম প্রোগ্রাম চালু হয় মঙ্গলবার। আর এ লক্ষ্যে 31 অক্টোবর ওয়েলসের 12 জন স্কুল শিক্ষক সহ 20 সদস্যের একটি দল এখন হজরত শাহজালালের নগরীতে। এডুকেশনের মাধ্যমে সাহায্য করা যায় আমাদের স্কুলদেরকে, টিচারদেরকে, ছাত্রদেরকে, এটাই হলো উদ্দেশ্য। কার্ডিফের শিক্ষকরা সিলেটের নির্ধারিত স্কুলগুলো পরিদর্শন করে তাদের অভিজ্ঞতা আদান প্রদান করছেন। এই কর্মসূচির মাধ্যমে দুদেশ একে অপরের সঙ্গে শিক্ষা কার্যক্রম বিনিময় করতে পারবে। পাশাপাশি ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো বন্ধুত্বপূর্ণ হবে। এদিকে ব্রিটেন সহ পশ্চিমা বিশ্বের অনেক দেশ বাংলাদেশে চলাফেরায় সতর্কতা জারি করলেও সফররত শিক্ষকরা জানালেন, নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট তারা। আমাদেরকে যে নিরাপত্তা দেওয়া হয়েছে তাতে আমরা অনেক খুশি। বাংলাদেশ একটি সুন্দর দেশ এবং এখানকার মানুষও অনেক ভালো। ব্রিটিশ প্রতিনিধিরা রোববার দেশে ফিরে যাবেন। পরে বাংলাদেশের প্রতিটি স্কুল থেকে একজন করে শিক্ষককে প্রশিক্ষণের জন্য নিয়ে যাওয়া হবে ব্রিটেনে।
আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। পূর্ব পরিচিতরাই পরিকল্পিতভাবে রাজধানীর কদমতলী এলাকায় ইতালি প্রবাসীর মেয়ে সামিয়া আক্তার সোহেলিকে হত্যা করেছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। এদিকে এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের না হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করা হয়েছে। অন্যদিকে ওই ঘটনায় আহত 2 জন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। রাশেদ বাপ্পিকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মিজানুর রহমান খবির। মঙ্গলবার সন্ধ্যায় কদমতলীর মিনাবাগের বাসায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে মারা যায় ইতালি প্রবাসী আব্দুস সেলিমের মেয়ে সামিয়া আক্তার সোহেলি। এ সময় আহত হন গৃহকর্ত্রী শাহেদা ও তার ছোট মেয়ে। এলাকাবাসী জানান, লোডশেডিং এর সুযোগে দুর্বৃত্তরা বাসায় ঢোকে। বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ চলার পর এই অবস্থাটা ঘটনা হচ্ছে। দারোয়ানের বক্তব্য, তারা নাকি 2-3 দিন যাবত এই বাসায় নাকি আসতো। আসলে তাদের কি আত্মীয় স্বজন কিনা কি আশেপাশে কেউ কিছু বলতে পারলো না। আহত 2 জনকে প্রথমে ঢাকা মেডিকেলে নেওয়া হলেও পরে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পেশেন্টের এখন সার্বিক অবস্থা মোটামুটি ভালো। আমরা পেশেন্টের অন্যান্য যে সিস্টেমগুলো আছে সেগুলো আমরা খুঁজে দেখতেছি তার কোনো সমস্যা আছে কিনা। কদমতলী থানা পুলিশ জানায়, সন্দেহভাজনদের ধরতে কয়েকটি স্থানে অভিযান চলছে। তারা জড়িত আমরা মোটামুটি একটা তথ্য পেয়েছি, যেহেতু তারা একটা ব্যাগ নিয়ে গেছে এবং পূর্ব পরিস্থিতি নিয়ে গিয়েছে, কাজে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল এবং হত্যার মূল মোটিভটা কি এখনো আমরা জানতে পারিনি। এই জন্যেই যে ভিকটিম যারা এই মামলা, তাদের সাথে আমরা এখনো কথা বলতে পারিনি, তারা মারাত্মকভাবে আহত। নিহত সোহেলি রাজধানীর দনিয়া একে উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। শিল্প স্থাপনের জন্য প্লট নিলেও তেজগাঁ শিল্প এলাকার অনেক প্লট ব্যবহার হচ্ছে গ্যারেজ, ওয়ার্কশপ ও গুদাম হিসেবে। বিভিন্ন সরকারের আমলে প্রভাবশালী রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা এই প্লট বরাদ্দ পেলেও সেগুলোতে কোনো শিল্প কারখানা করেননি, অনেকে বিক্রি করে দিয়েছেন, কেউ বা ভাড়া দিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানকে। এছাড়া মিডিয়া পল্লীর নামে বরাদ্দ নেওয়া অধিকাংশ শিল্প প্লট খালি পড়ে আছে। এই অবস্থায় এসব প্লটের বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। তেজগাঁ শিল্প এলাকা নিয়ে হাজেরা শিউলির 3 পর্বের ধারাবাহিকের 2য় পর্ব দেখুন আজ। জমির অভাবে অনেক উদ্যোক্তা শিল্প স্থাপন করতে না পারলেও তেজগাঁ শিল্প এলাকার একাধিক প্লট খালি পড়ে আছে। স্বল্প দামে শিল্পের নামে প্লট নিয়ে অনেকে বিক্রি করে দিয়েছেন বাণিজ্যিক প্রতিষ্ঠানকে, কেউ বা আবার গ্যারেজ, ওয়ার্কশপ ও গুদাম হিসেবে ভাড়া দিয়েছেন। এক্ষেত্রে অনুমোদন না নিয়ে ভাড়া দেওয়ার নিয়ম না থাকলেও তদারকির অভাবে মালিকরা মূল্যবান শিল্প প্লট ভাড়া দিচ্ছেন। বিভিন্ন সময়ে বেশ কিছু শিল্প প্লট বরাদ্দ হয়েছে একেবারে রাজনৈতিক কারণে, সেগুলো পরবর্তী পর্যায়ে তারা বরাদ্দ নিয়েই অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে। ভাড়া দেওয়ার নিয়ম হলো, আমি যতটুকু সম্ভব জানি, গণপূর্ত মন্ত্রণালয় থেকে সে পারমিশন নিয়ে সে ভাড়া দিতে হয় এবং ভাড়া দিতে হইলেও সেটা উৎসকর দিতে হবে। এদিকে তেজগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের বিপুল পরিমাণ জায়গা মিডিয়া পল্লীর নামে বরাদ্দ দেওয়া হলেও সরেজমিনে দেখা যায় অনেক প্লটে নেম প্লেট ছাড়া মিডিয়ার কোনো কার্যক্রম নেই। বিএমপির আমলে সবগুলো ফলট করে বিক্রি করবে, মিডিয়া পল্লী বানাই। মির্জা আবাসে নিচে, তার সকতে নিচে, সাদে গোধন খোয়া নিচে। মিডিয়া পল্লীর জন্য বরাদ্দ নিয়ে কেউ হয়তো ভাড়া দিয়ে রাখছে, ওই যে সাইনবোর্ড কোম্পানি ভাড়া দিয়ে রাখছে, গাড়ির গ্যারেজ ভাড়া দিয়ে রাখছে। মিডিয়া পল্লীর নামে প্লট বরাদ্দে অনিয়মের কথা স্বীকার করে গণপূর্তমন্ত্রী জানান, অব্যবহৃত প্লটের বরাদ্দ বাতিল করা হবে। নাম সর্বস্ব পত্রিকা যাদেরকে দেওয়া হয়েছে এবং এগুলা প্রায় 1 বিঘার উপর, এগুলি আপনার ওদের কিছু হইতেছে না, নিয়ে বসে আছে। আমরা একটা প্ল্যান করছি যে এইসব মিডিয়া পল্লী যেটা করা হয়েছে এটা সম্পূর্ণ বাতিল করা। এই শিল্প এলাকায় বর্তমানে 430টি প্লট উপপ্লট থাকলেও কয়টি অব্যবহৃত বা খালি পড়ে আছে সেই পরিসংখ্যান পাওয়া যায়নি। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। আগামী 19 ডিসেম্বর গণতন্ত্র, সন্ত্রাসবাদ, সাইবার অপরাধ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক 2 দিনের জাতীয় কনভেনশন ঢাকায় অনুষ্ঠিত হবে। বিকেলে সচিবালয়ের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কনভেনশনের উদ্বোধন করবেন বলে এতে জানানো হয়। কনভেনশন উপলক্ষে সভায় একটি জাতীয় কমিটি গঠন করার বিষয়ে আলোচনা হয়। পরে তথ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, জঙ্গিবাদ ও চোরাগুপ্তা হামলায় বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ ঝুঁকির মুখে রয়েছে। এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা নিয়ে কনভেনশনে আলোচনার পাশাপাশি গণতন্ত্র ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা বিশ্বব্যাপী তুলে ধরা হবে। আনুষ্ঠানিক সংস্থা আছে, একটা সরকার এবং
পাকিস্তানের লাহোরে একটি পলিথিন কারখানার ভবন ধসে নিহত হয়েছেন অন্তত 18 শ্রমিক। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত 100 জন। বুধবার শহরের সুন্দর শিল্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ভবনটির 4র্থ তলা নির্মাণ কাজ চলছিল বলে জানা গেছে। এ সময় আনুমানিক 1.5 শতাধিক শ্রমিক কারখানাটিতে কাজ করছিলেন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু শ্রমিক আটকে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এদিকে ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত উদ্ধারকৃতদের মধ্যে গুরুতর আহত 70 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে বাংলাদেশ জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না স্বাগতিকরা। অন্যান্য দলগুলোর মতো জিম্বাবুয়েকে সমান গুরুত্ব দিলেও বাংলাদেশের লক্ষ্য দাপটের সঙ্গে সিরিজ জয় করা, এমন মন্তব্য করেছেন টাইগার কোচ চান্দিকা হাথুরুসিংহে। এছাড়া নতুনদের সঙ্গে দলের পুরনো ক্রিকেটাররাও এই সিরিজে নিজেদের সেরাটা দেবেন বলে আশা প্রকাশ করেন এই লঙ্কান কোচ। গেল বছর দেশ ও দেশের বাইরে টানা কয়েকটি সিরিজ হেরে যখন দেয়ালে পিঠ ঠেকে গেছে টাইগারদের, তখন এই জিম্বাবুয়ের বিপক্ষেই ঘুরে দাঁড়ানো শুরু বাংলাদেশের। বছর ঘুরে আবারও টাইগারদের সামনে জিম্বাবুয়ে, কিন্তু এবার প্রেক্ষাপট পুরো উল্টো। গেল এক বছরে বিশ্ব ক্রিকেটে নিজেদের সমীহ জাগানো এক দলে পরিণত করেছে মাশরাফিরা। কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা বলেই কিনা হারের বলয়ে ঘুরতে থাকা জিম্বাবুয়েকেও হালকাভাবে নিচ্ছেন না টাইগার কোচ। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো প্রতিপক্ষই সহজ না, তাই জিম্বাবুয়েকেও আমরা হালকাভাবে নিচ্ছি না। তবে গেল কয়েকটি সিরিজের মতো এবারও ভালো ক্রিকেট খেলতে চাই আমরা। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। দল যেমন ভালো ফলাফল করছে তেমনি বেড়েছে পারফর্মারের সংখ্যাও। ভারত সিরিজ দিয়ে বিশ্ব চিনেছে মুস্তাফিজকে, তেমনি তাসকিন রুবেলের ইনজুরিতে এবার অভিষেক হতে পারে ঘরোয়া ক্রিকেটে বরাবর ধারাবাহিক কামরুল ইসলাম রাব্বির। তবে ব্যাট হাতে ঘরোয়া ও এ দলের হয়ে সৌম্য লিটনের রান খরা অনেকের জন্য ভাবনার কারণ হলেও কোচের বিশ্বাস এই সিরিজে ঘুরে দাঁড়াবে তারা। তাসকিন রুবেল ইনজুরির কারণে দলের বাইরে থাকলেও মাশরাফির সুস্থ হয়ে ফেরাটা সুখবর। তাছাড়া জিম্বাবুয়ে এ দলের হয়ে ভালো খেলা রাব্বি মুখিয়ে আছেন নিজেকে প্রমাণ করতে। এটা রাব্বির জন্য দারুণ সুযোগ। আর সৌম্য লিটনের ফর্ম নিয়ে আমি ভাবছি না, ওরা ঠিকই এই সিরিজে ঘুরে দাঁড়াবে। ওয়ানডে সিরিজে মুখোমুখি হবার আগে বৃহস্পতিবার বিসিবি একাদশের হয়ে ফতুল্লায় একমাত্র প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবেন মাশরাফি মুশফিকরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আবারও চেকপোস্টে ছুরিকাঘাতে পুলিশ নিহত। জানমাল রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা র্যাব ও পুলিশের। ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাধীনতা বিরোধীরাই দেশকে অস্থিতিশীল করছে, মন্তব্য ঢাকা রেঞ্জের ডিআইজি। রাজধানী সহ সারা দেশের সব কারাগারে নিরাপত্তা জোরদার। ঢাকার 7 থানার ওসির রদবদল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে অকার্যকর একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার। সিলেট বিমানবন্দরে ডগ স্কোয়াড সহ বিজিবি মোতায়েন। সিলেটের 17টি স্কুলের সঙ্গে যুক্ত হল ব্রিটেনের 17টি স্কুল। বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশ নিরাপদ, বললেন সফররত শিক্ষকরা। এবং জিম্বাবুয়েকে গুরুত্ব দিল দাপটের সঙ্গে সিরিজ জয়ের লক্ষ্য কোচের। ফতুল্লায় একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে খেলবেন মাশরাফি মুশফিকরা। দর্শক, এ ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।